একটু আগে একটা খবর দেখলাম, শীর্ষ কর্মকর্তাদের আত্মীয়স্বজন খুবই যাকে বলে যে ষড়যন্ত্রমূলক তৎপরতা সরকারের দিক থেকে থেকেছে, এবং এ নিয়ে আমরা বহু কথা বলেছি। কিন্তু এই প্রতিষ্ঠানটার মধ্যেও দেখুন কিভাবে এখন স্বজনপ্রীতিটা ঢুকেছে। যে জিনিসটা আজকে আমাদের আলোচনা কেন্দ্রীয় বিষয়, যে বাংলাদেশের দুর্নীতি আগেও হয়েছে, কিন্তু এখন দুর্নীতি, লুণ্ঠন, অনিয়ম করছে। আমরা যদি হিসেব করে দেখি, এতগুলো জিনিস সবাই আলোচনা করলেন, আপনি দুর্নীতিগুলোর এখনকার চরিত্রগুলো যদি আমরা ঠিকঠাক মতো খেয়াল করি, তাহলে আমরা দেখব এই যে ব্যাংক খাতে এখন যেভাবে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটাকে আর ব্যক্তিবিশেষ ক্ষমতা ইনফ্লুয়েন্স করে কিছু কিছু নিজের সুবিধা নিল এইরকম ব্যাপার না। এটা একটা মোটামুটিভাবে একটা সরকার ক্ষমতায় আছে, তার চারপাশের লোকেরা সরকারের একেবারে পৃষ্ঠপোষকতায়, তার যে নির্দেশনায় এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের, প্রধানদের সহায়তায় এই কাজটা হচ্ছে। এই যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে এবং এইটা রাষ্ট্রের প্রতিষ্ঠানটা এই কাজে ব্যবহৃত হচ্ছে, প্রতিষ্ঠান এই কাজটাকে ডিফেন্ড করছে, এই অবস্থা বাংলাদেশের আগেকার দুর্নীতির সাথে মিলিয়ে ফেললে এটা ঠিক হবে না। এইটা একটা বিশেষ চেহারা নিয়েছে। এই চেহারাটা রাষ্ট্রটাকে কোন জায়গায় এনে দাঁড় করায়, সেটাও আমাদের আরও ভালোভাবে গভীরভাবে ভাবা দরকার। একই ক্ষেত্রে শেয়ার বাজারের ক্ষেত্রে আপনি বলবেন, একই কথা বলবেন, এই যে একটা, তার মানে সাধারণ মানুষের অধিকারটাকে আরও খাটো মানে কেটে ফেলা হলো, এবং বিদ্যুতের দাম ক্রমাগত বাড়িয়ে চলা হচ্ছে। বলছেন তারা ভর্তুকি দিতে হচ্ছে, তো ভর্তুকির পুরো পলিসিটাই তারা তৈরি করলো এমনভাবে যাতে এইটাতে ভর্তুকি দিতে হয়, এবং তারপরে ভর্তুকির নাম করে পুরো এই যে কতিপয় ব্যবসায়ীর যে মুনাফা করা, লাভ করা, লুট করা, সেইটা সাধারণ মানুষ সেটার জন্য পে করে। এইভাবে রাষ্ট্রীয় আয়োজন নীতিটা এমনভাবে তৈরি করা যে কতিপয় কোম্পানি, ক্ষমতার ছায়াতলে থাকা লোকেরা তারা লাভবান হবে, এইটা এর আগে এত ব্যাপকভাবে দেখা যায়নি। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তিরা কিংবা বড় বড় উচ্চ পদে আসীনরা এত ভয়ঙ্করভাবে একটা লুট করছেন, এবং সেটা প্রকাশিত হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রতিষ্ঠানগুলো খুব বেশি কোনো ভূমিকা রাখছে না। সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে অনেক রকম সম্পদ সম্পদ অর্জন করার অভিযোগ উঠেছে, এবং সেগুলোর কোনো ব্যাখ্যা নেই যে কিভাবে তিনি এগুলো অর্জন করলেন। তো তার বিরুদ্ধে তো একটা ব্যবস্থা হওয়ার কথা। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কিন্তু সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নেওয়া হয়েছে এটা আমরা জানি না। বেনজির সাহেব, পুলিশের সাবেক আইজিপি, র্যাবের চিফ, তিনি, তার বিরুদ্ধে অনেক সম্পদ উঠেছে, নানাভাবে ম্যাজিস্ট্রেট ইত্যাদি নিয়োগ করে সেই সম্পদের উপরে একটা ব্যবহারের উপরে স্থগিতাদেশ আছে। কিন্তু তিনি কিভাবে বিদেশ গেলেন সরকারের কোনো ব্যাখ্যা নেই। আদৌ বিদেশে গেছেন কিনা, না দেশে আছেন কিনা, সরকারের কোনো ব্যাখ্যা নেই। যে কথাটা একটু আগে মান্না ভাই বললেন, নিষেধাজ্ঞা নেই। তো নিষেধাজ্ঞা নেই কেন? এইটা আপনি পরিষ্কার করেন না কেন যে নিষেধাজ্ঞা নেই কেন? আপনার বিরোধী দলের নেতাদের উপরে নিষেধাজ্ঞা দিবেন, পাসপোর্ট আটকে রাখবেন, আর আপনি দেশের দুটো প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব এবং পুলিশ, তার প্রধান ছিলেন, যার দাপট আমরা প্রায় 5-7 বছর ধরে যে দাপট তার দেখেছি আমরা সবাই, এবং দাপট গুরুত্বপূর্ণ। একজন সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে, তার কথাবার্তার মধ্য দিয়ে যে দাপটটা দেখান, এই দাপটের উৎস কি? তো সেই জায়গাগুলো যে চালু করে গিয়েছেন, এটাও তো রাষ্ট্রকে আমাদের সামনে হাজির করছে। রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবেন তারা এই ধরনের দাপট দেখাবেন, জনগণকে প্রজার মতো আচরণ করবেন, এবং সেই ধারাটা
বেনজির আহমেদ প্রতিষ্ঠা করে গেছেন। তো তারা এখন কোথায় আছেন সেই বিষয়ে আমরা জানতে যে পারছি না। এটাই সরকারের পৃষ্ঠপোষকতা, এটাই সরকার যে বেনজিরকে রক্ষা করছে পরিষ্কারভাবে, এটা আমরা এখান থেকে বুঝতে হবে। কাজেই কিংবা এই যে মতিউর রহমান এত সম্পদ করলেন, বোঝা যাচ্ছে যে অর্থনৈতিকভাবেও একটা সরকার যখন লুটপাটের কাজে নিয়োজিত করেছেন এবং এটাকে ডিফেন্ড করার কাজে নিয়োজিত করেছেন, এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিক। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কর্মকর্তা যারা এখানে কাজ করেন, যারা জনগণের ট্যাক্সের পয়সা যাদের বেতন হয়, যাদের কাছে দায়িত্ব হচ্ছে রাষ্ট্র পরিচালনার, সেই সমস্ত প্রতিষ্ঠান আজকে একটা সরকার তার কতিপয় জায়গাগুলোতে, তার প্রধান মুখ্য নিয়ন্ত্রক জায়গাগুলোতে এমন সমস্ত লোকজনকে তারা বসিয়ে দিচ্ছেন, যেই লোকগুলো এই পুরো প্রতিষ্ঠানগুলোর মর্যাদা, তার সব কিছুকে আজকে ক্ষুণ্ণ করছে এবং প্রতিষ্ঠানগুলো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর সক্ষম হচ্ছে না, অক্ষম হয়ে পড়ছে। এইরকম যে একটা কাঠামোগত জায়গা দাঁড়িয়েছে আজকে রাষ্ট্রের, এই রাষ্ট্র পরিষ্কারভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র। এই রাষ্ট্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ আর রাখতে পারে না। একটা জনগণ থেকে ক্রমাগতভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাষ্ট্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণকে শুষে নেওয়ার, লুটে নেওয়ার একটা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখছে, তার ভোটের অধিকার কেড়ে নেওয়ার ভূমিকা রাখছে, দেশের সমস্ত সম্পদ পাচার করে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে, তখন এই রাষ্ট্রটা তার অস্তিত্বের হুমকির মধ্যে পড়ে যায়। এই রাষ্ট্র নানা ধরনের, যাকে বলে ব্যর্থ রাষ্ট্রের যতগুলো সংজ্ঞা, তার মধ্যে চলে যায়। এইটা বাংলাদেশের রাষ্ট্রের গতিমুখ দাঁড়িয়েছে। এইখান থেকে এই সরকার তো উদ্ধার করবেই না, বরং এই সরকার যে এইটার পুরো সৃষ্টিকর্তা, এই সরকার যে এই পুরো জিনিসটাকে তৈরি করেছে, সেইটা আজকে পরিষ্কার করে বলা দরকার। বাংলাদেশে এই সমস্ত দুর্নীতির এই কাঠামোটার জন্মদাতা বর্তমান আওয়ামী লীগ সরকার, যার প্রধান সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এই সমগ্র দুর্নীতির কাঠামোটা পরিচালিত হচ্ছে। বেনজির আহমেদকে কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধে কিংবা সংবাদপত্রে কিংবা ওই যে যুবলীগের সম্রাটকে কখনো কখনো কাউকে জেলে পাঠিয়ে অথবা তার বিরুদ্ধে নিউজ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করছেন, এই জায়গাটা যে জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা, এবং এটাও যে দুর্নীতির কাঠামোগত যে ভিত্তিটা তৈরি হয়েছে, ওর মধ্যে একটা খেলাধুলা, ও একটাকে আড়াল করার জন্যই এইগুলো রাখবে সবসময়। সবসময় সে নানা ধরনের, কখনো কখনো কারোর বিরুদ্ধে নিউজ আসবে, আমরা জানবো এরকম দুর্নীতি হচ্ছে, মনে হচ্ছে যে সরকার বোধহয় ব্যবস্থা নিচ্ছে, অথবা কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, কিছুদিনের জন্য কেউ জেলেও যেতে পারে। কিন্তু এটা হচ্ছে সামগ্রিক দুর্নীতির যে এই ভয়ঙ্কর কাঠামোটা, এটাকে আড়াল করার জন্য এই বিষয়গুলো আমাদেরকে সামনে আনা হয় এবং আমাদেরকে বিভ্রান্ত করা হয়। কাজেই মূল প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের জায়গা, যেটা এখন হুমকির মুখে, এবং এইরকম একটি রাষ্ট্র, এইরকম একটি সরকার যে অন্য দেশের অনুমতি নিয়ে অপেক্ষায় থাকবেন তার নিজের সফরের জন্য, সেটা তো আর বলাই অপেক্ষা রাখে না। শেখ মুজিবুর রহমান এই কথা বলতে পেরেছিলেন যে কোনটা কোঅর্ডিনেশন আর কোনটা সাবঅর্ডিনেশন, সেটা তিনি বোঝেন। ফলে ভারতের অনুমতি নিয়ে তিনি ওআইসিতে যাবেন না। এতটুকু মর্যাদাবোধের জায়গা সেই সময়টা ছিল, কারণ এটা মুক্তিযুদ্ধের উপরে একটা সংগ্রামের উপর দাঁড়িয়ে থাকা একটা রাষ্ট্র ছিল। যদিও সেই রাষ্ট্রের পত্তন, যে রাষ্ট্রের পরিগঠন ওই মুক্তিযুদ্ধের ওই সত্যিকার মর্যাদা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো জায়গায় যায়নি। ফলে 53 বছরের পরিণতি হয়েছে তার কন্যা তারই ধ্বজা ধরে তুলতে থাকতে গিয়ে, তার ধ্বজা সামনে রাখেন তিনি, প্রতি মুহূর্তে তারা বঙ্গবন্ধুর নামই বলেন। কিন্তু এই কথা তো আমরা জানি না, এই কথাটা আমরা অভিযোগ করে আপনাকে মন গল্প হিসেবে বলছি না যে আপনি কারো অনুমতি নিয়ে যান। এটা তো খোদ আপনারই নিয়োগ করা পররাষ্ট্রমন্ত্রী, তিনি আসলে কি সেটা তো আমাদের
হয়তো জানতে হবে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার পরিচয় আছে এবং তিনি বলে দিয়েছেন যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের বিষয় তুলেছেন এবং এই বিষয়ে ভারতের কোনো আপত্তি নেই। এইটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। কিন্তু বাস্তবতাটা আরেকটু এগিয়ে যাচ্ছে। মান্না ভাই এটাও বলেছেন, চীনের কাছ থেকে ঋণের জন্য তারা সরকার প্রথম সফরেই $20 বিলিয়ন প্রস্তাব নিয়ে গেছে। সব মিলিয়ে প্রস্তাব 20 বিলিয়নের চেয়েছে। 20 বিলিয়ন ইউয়ান। $5 বিলিয়ন আরো অনেক, আচ্ছা তারপরে প্রপোজাল আছে অনেক, আরো অনেক প্রপোজাল আছে, সবচেয়ে পাওয়ার বিষয় তা না। যাই হোক, বাংলাদেশ ইতিমধ্যে $100 বিলিয়ন ঋণে আছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ঋণের যে সুদ, যেটা এই বছর এবং আগামী বছর থেকে ব্যাপকভাবে শোধ করতে হবে, সেটা নিয়ে ন্যূনতম একটা জবাবদিহিতাপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। সেই রাষ্ট্রটার রূপান্তর করারই প্রস্তাবগুলো আমরা তুলছি। সংস্কার প্রস্তাব ওই অর্থে যে এই রাষ্ট্রের কতগুলো গুণগত রূপান্তর করতে হবে, রাষ্ট্রটা যেখানে নিয়ে আসা হয়েছে এটা নিয়ে আর চলবে না। এই লড়াইটা আজকে আমাদের সম্মিলিতভাবে জনগণকে সাথে নিয়ে করা দরকার। আমরা আমাদের দলের দিক থেকে, আমাদের মঞ্চ, আমরা এই লড়াইয়ের জন্য কাজ করছি। আমরা মনে করি যে অপরাপর আরও দলগুলো করার দিকে নিতে হবে। সরকার স্যাবোটাজ করবে, সরকার অন্তর্ঘাত তৈরি করবে এবং সেটা করে আন্দোলন। বাংলাদেশের মানুষের ওয়েস্টমিনিস্টার পদ্ধতি আওয়ামী লীগ হতো তাহলে প্রতি ক্ষণে ক্ষণে মানুষকে মনে করিয়ে দিত। আজকে যে শিক্ষকদের প্রত্যয় স্কিম বিরোধী আন্দোলন চলছে, আজকে যে শিক্ষার্থীদের কোটা প্রথা বিরোধী আন্দোলন চলছে, অত্যন্ত সুচিন্তিতভাবে এই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করে তারপরেই আমাদের এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই সরকার সবসময় দেখবেন হঠাৎ করে কি হলো, রাসেল ভাইপার এলো, রাসেল ভাইপার চলে গেল, এলো কে বেনজির, এলো কে আজিজ, চলে গেল বেনজির আজিজ, এরপরে কে এলো মতিউরের আগে এলো ছাগল। এই সরকার এত অথর্ব এবং এত দুর্নীতিপরায়ণ এবং এত অযোগ্য সরকার যে তারা সবাই মিলে যেটা পারেনি একটা ছাগলে সেই কাণ্ড করে দেখিয়ে দিয়ে দেয়। ছাগলে চোরদের চেহারার মুখোশ উন্মোচন করে দিয়েছে। সেই মতিউর রহমানের 2 বউয়ের খবর পাওয়া গেছে, 2 সন্তানের 2 পরিবারের খবর পাওয়া গেছে। গতকালকে থেকে উস্কানি দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হলো, আর একটা হলো প্রত্যয় স্কিমে জোর করে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে শিক্ষক সমাজকে বিক্ষুব্ধ করা হলো। এগুলো হচ্ছে শ্রেণী লাভের ব্যাপার, ক্লাস স্ট্রাগল যাকে বলে রাজনৈতিক ভাষায়। এদের সঙ্গে সরকার বসে যদি এদেরকে কিছুটা ছাড় দেয়, এই আন্দোলন কিন্তু থেমে যাবে। এই বাস্তবতাটা বুঝে আমাদের অগ্রসর হওয়া আমার মনে হয় ভালো। আর মখা আলমগীরের বিচারের জন্য আমাদের দাবি তোলা উচিত। জয়নুল আবদিন ফারুকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে, জাতীয় সংসদকে যারা অপবিত্র করেছে তাদেরকে, এবং এই মখা আলমগীরই প্রথম বাংলাদেশের পুলিশ বাহিনীতে এই পদ্ধতি চালু করেছিল যে গুলি খরচ করলে সেই গুলির কোনো হিসাব দিতে হবে না। তখন আপনাদের মনে আছে যে গলির মধ্যে দাঁড়িয়ে স্লোগান দিলেও পুলিশ বুলেট দিয়ে সেটার উত্তর দিত। এখন এই বর্তমানেও আমাদের ছাত্রদলের পদবিহীন ছেলেপেলেদেরকে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে, 2-3 দিন পরে স্বীকার করা হচ্ছে, তারপরে হঠাৎ করে আবার তাদেরকে থানায় দিয়ে দেয়া হচ্ছে। এই জিনিসগুলো আসলে হচ্ছেটা কি? রাজনৈতিকভাবে পুরো বিষয়টাকে একটা মূল্যায়ন এবং সে মূল্যায়নের উপর ভিত্তি করে আমাদের একটা নতুন পথরেখা তৈরি করা দরকার বলে আমি মনে করি। আমি কথাগুলো আপনাদেরকে উদ্দেশ্য করে যতটা না বলছি তার চেয়ে বেশি উদ্দেশ্য করে বলছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে উপলক্ষ করে। কারণ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে নিয়মিত বৈঠকটা ওনারা করেন, আর সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক তারা করেন। আমাদের সঙ্গে ওনার কথা বলার সুযোগ এই তুলনামূলকভাবে এনাদের চেয়ে কম। সেখানে জিনিসগুলোকে মূল্যায়ন করে একটা নতুন পথরেখা তৈরি করা উচিত। যেমন এই সরকারের বিরুদ্ধে একটা সর্বাত্মক লড়াইয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য অনেকগুলো বিষয় রয়েছে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। অগ্রবর্তী দল থাকতে হবে, আর্টিলারি থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং কোর থাকতে হবে,
ফুড সাপ্লায়ার কোর্স থাকতে হবে, মেডিকেল টিম থাকতে হবে, সব কিছু মিলিয়ে। কারণ একটা পূর্ণাঙ্গ লড়াই ছাড়া এই সরকারকে হটানো যাবে না। এই সরকার এত চতুর, এত ধূর্ত, এত বড় বড় চোরের সমাবেশ এখানে ঘটেছে যে এদেরকে সরানোর জন্য খুব সুচিন্তিত একটা পরিকল্পনার মধ্য দিয়ে এগুতে হবে, যাতে 28 অক্টোবরের পরবর্তীতে আমরা যেমন কিংকর্তব্য বিভোর হয়ে গিয়েছিলাম সেরকমটা যেন ভবিষ্যতে আমরা না হই। কারণ এরা দেখেন কত চমৎকারভাবে সমস্ত চোররা কিন্তু আজকে একত্রিত হয়েছে। একসময় আমরা গান শুনেছি না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এখন যে গান যিনি লিখেছিলেন উনি যদি আজকে জীবিত থাকতেন তাহলে উনি হয়তো লিখতেন, ওরা সবাই রাজা আওয়ামী লীগের চোরের রাজত্বে, নইলে মোরা চোরের সঙ্গে থাকবো কি সত্ত্বে। লাইনই পরিবর্তন করে নিতেন। সুতরাং এরা শক্তিশালী, এরা সিন্ডিকেটেড, এরা বেশিরভাগ সময় অভিনয় করে, সমস্যা কৃত্রিমভাবে তৈরি করে, আবার সেই সমস্যা সমাধান করে কৃতিত্ব নিতে চায়। পদ্মা সেতুর উদ্বোধন করেছে, কালকেও গালিগালাজ করেছে যারা আমরা সমালোচনা করি তাদেরকে। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী যে কথা বলেছেন সেই কথার উত্তর অত্যন্ত স্পষ্ট। কারো বাবার টাকায় কিংবা কারো পরিবারের টাকায় পদ্মা সেতু হয় নাই। এই রাস্তার পাশে যে ভিক্ষুক, অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ যে ভিক্ষুক, তারও অবদান রয়েছে পদ্মা সেতুতে। সারাদিন ভিক্ষা করে সে যদি 500 টাকা পায়, 500 টাকা দিয়ে যখন দিন শেষে দোকানে যায় জিনিসপত্র কেনার জন্য, তখন তার কাছ থেকে ভ্যাট কেটে নেওয়া হয়। সেই ভ্যাট ওইখানে যোগ হয়েছে, সেই টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে। আমরা সারচার্জ দিয়েছি এখানে, প্রত্যেকে যারা বিদ্যুৎ বিলের সঙ্গে বহুবার এখান থেকে আমাদের জন্য টাকা নেওয়া হয়েছে, পানির বিলের সঙ্গে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অতিরিক্ত টাকা, সেই টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে। এটা গোপালগঞ্জের ওখান থেকে সিন্দুক তুলে এনে সেই টাকায় করা হয় নাই। সুতরাং বড় বড় কথা সংযতভাবে বলা উচিত, চিন্তা করে বলা উচিত। প্রতিটি কথার উত্তর আছে, প্রতিটি কথার উত্তর এখন আছে, আর প্রতিটি কুকর্মের বিচারও সামনে আছে ইনশাল্লাহ। যদি প্রতিটি ঘটনার বিচার হবে, প্রত্যেকটি ঘটনার কার কতটুকু দায় সেই পরিমাণে ন্যায় বিচার করার চেষ্টা থাকবে আমাদের, বিএনপি যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব পায়। আমি রবীন্দ্রকে বলবো, আপনারা মুখে মুখে এবং এই যে প্রযুক্তিগত যে যত অস্ত্র আজকে আছে হাতে হাতে ফোনের মধ্যে, এই প্রযুক্তিগুলো তথ্যগুলোকে বেশি করে ব্যবহার করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর, তিনি বিরোধী দলীয় হুইপ ছিলেন, তার অবস্থানটা কোথায়? আর যারা আক্রমণকারী এবং সাধারণ মানুষের এই যে যারা আজকে কথা বলে, দেখেন এটা তো ঐতিহাসিক কিছু সত্য যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে ভোটের অধিকার তারা খেয়ে ফেলেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখন মানুষের অধিকার সহ সব কিছু আজকে হেয় প্রতিপন্ন হয়েছে। এবং বিএনপি ক্ষমতা আসার পরে বারবার তারা যে গণতন্ত্র খেয়ে ফেলেছিল সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে। পাশাপাশি দেখেন আজকে অনেকে বড় বড় কথা বলেন, যে 1996 সালের সেই নির্বাচনের কথা বলেন, বেগম খালেদা জিয়ার কথা। আরে বেগম খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা হয় না। বেগম খালেদা জিয়া সেই সময় এর চেয়ে অনেক ভালো ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেও যখন আওয়ামী লীগ, জামাত সহ সকল বেশিরভাগ অনেক রাজনৈতিক দল বলছে যে না, আমরা ক্ষমতায় থেকে কোনো নির্বাচন আমরা চাই না, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলন করছি, তখন বেগম খালেদা জিয়া সকল রাজনৈতিক দল মত পথকে নির্বাচন আনার জন্য তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। আর আজকে শেখ হাসিনা কি করছেন? 2014 সালের যে নির্বাচন, কোনো নির্বাচন হয় নাই, 152 একটা খালেদা জিয়া বা আজকে তারেক রহমানের না, শুধু বিএনপির না, এই লড়াইটা কিন্তু বুঝতে হবে আপামর জনতার। যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, যে স্বাধীনভাবে থাকবো, আজকে সব কিছু আস্তে আস্তে ছিনিয়ে যাচ্ছে। আমার ছেলেমেয়েরা আজকের উচ্চ শিক্ষা করার পরও সে চাকরি পায় না। আর আমাদের এখানে তাদের অবৈধভাবে কতজন চাকরি করতেছে, বৈধভাবে কতজন চাকরি করতেছে, কিভাবে আমার দেশের টাকা আজকে তারা নিয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব কি সেটা?
যদি একটা জাতীয় সরকার, জাতীয় চেতনা যার মধ্যে আছে, দেশাত্মবোধ যার মধ্যে আছে, এইরকম একটা সরকার ক্ষমতায় থাকলে কোন অবস্থাতে এটা হতে পারে না। সেই কারণেই জাতীয়তাবাদী কোনো সরকারকে যাতে ক্ষমতায় না আসতে পারে সেই জন্য ভোট ব্যবস্থাটাই শেষ করে দিয়েছেন। ভোটেরই দরকার নাই। আওয়ামী লীগকে যেভাবেই হোক ক্ষমতায় রাখতে হবে। আর কখনো অন্যরা কোনো কিছু ওই আমেরিকা বললো কেন, অমুক বললো কেন, ভারত বললে জায়েজ আর অন্যরা বললে সেটা জায়েজ না, অন্যরা বললে জায়েজ না। তা কাজে এমনি একটা অবস্থায় আজকে এই সরকার ক্ষমতায় টিকে আছে শুধুমাত্র তাদের স্বার্থ টিকিয়ে রাখার জন্য। তারা জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে ভারতের স্বার্থ থাকবে না, এই কারণে তাকেই ক্ষমতায় রাখতে হবে, একটা পাপেট সরকার। তাই ভাইরা আমার, আজকের এই লড়াই সবার লড়াই। আজকে সাংবাদিক বলি, বুদ্ধিজীবী বলি, লেখক বলি, শিক্ষক বলি, ফিরিয়ে আনতে পারি। যদি ভোটের অধিকারটা ফিরিয়ে আনতে পারি, আমার ভোটটা আমি দিতে পারি। আমার মন্ত্রীরা, এমপিরা, ব্যবসায়ীরা খেয়াল করেছেন নির্বাচনের আগে হাত তুলে বিরাটের অভিযান এখানে চলছে, ওই পর্যন্ত চলবে। আমি দুদকের ব্যাপক প্রশংসা শুনছি সরকারি নানা লোকজন, নানা জায়গাগুলো থেকে। দুদক আজ পর্যন্ত, আমি আগেরটা বাদ দিচ্ছি, গত 15 বছরে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির রোমহর্ষক কাহিনী বর্ণনা হয়েছে, যারা বর্তমান মন্ত্রী পরিষদ যারা এখন আছেন, চাঁদপুরের বালুখেকো থেকে শুরু করে এমন কোনো কাহিনী নাই, অসংখ্য কাহিনী। তাদের বিরুদ্ধে দুদক এ পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? এমপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আওয়ামী লীগের উপর থেকে নিচ পর্যন্ত আওয়ামী লীগের তাদের যারা দুর্নীতির ব্যাপারে বিভিন্ন দুদকে হাজার অভিযোগ জমা আছে, দুদক ঠিক করে কোনগুলো তারা ওই অনুসন্ধান করবে, আর বাকি 90-95% দুদকের অভিযোগগুলো চাপা থাকে। এটা আপনারা যারা সাংবাদিকরা আপনারা একটু খবর নেবেন। সরকার কোনগুলোকে দেখতে চায় যে তদন্ত হবে। এবং এটা খেয়াল করবেন, এ পর্যন্ত গত 15 বছরে বিএনপি সহ বিরোধী চিন্তা, বিরোধী মত, তাদের মামলা মকদ্দমাগুলো, যেগুলো অধিকাংশ ফরমাইশি মামলা, যেগুলো রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে, সেগুলো যে গতিতে তদন্ত করা, শাস্তি দেওয়া, ফরমাইশি মামলার সেখানে অনেকগুলো রায় হয়েছে। আর সরকারের দ্বারা এ পর্যন্ত এমপি মন্ত্রী থেকে শুরু করে এমনকি জালিয়াত, মুক্তিযুদ্ধের বয়স ছিল 7 বছর, সে নিজেকে সে মন্ত্রী, এখনো পর্যন্ত কেউ ক্যাবিনেটে আছে, সরকারি গুরুত্বপূর্ণ সচিব ছিল, এরকম ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা দিয়ে তারা পর্যন্ত সরকারের একেবারে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। একটার কোনো বিচার হয়েছে? একটার কোনো তদন্ত হয়েছে? সরকার একটা দুর্নীতির সাগরে ভাসছে। এটা আরব উপন্যাসের মতন, রাত শেষ হবে, দিন শেষ হবে, কিন্তু মাগার কাহিনী বলা শেষ হবে না। ফলে ওদিকে আর না যায়, এখন কথাটা একটু গুটিয়ে নিয়ে আসি। ফলে এই সরকার চোর, মাফিয়া, ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, তারাই বাস্তবে লুটেরা, তারা এখন দেশ চালাচ্ছে। কোনো রাজনৈতিক সরকার এখন দেশ চালাচ্ছে না। আওয়ামী লীগ এখন এদের একটা হেডকোয়ার্টার, এদের বড় ঠিকানা হচ্ছে এখন আওয়ামী লীগ। যাদের দুর্বৃত্ত, অর্থনৈতিক দুর্বৃত্ত, রাজনৈতিক দুর্বৃত্ত, এদের একটা অশুভ মেলবন্ধন, একটা আনহোলি অ্যালায়েন্স এখন তারা গড়ে তুলেছে। ফলে এই জন্য বাংলাদেশকে তারা একটা সর্বনাশের দিকে এখন তারা নিয়ে চলেছে। সরকারের এটা হচ্ছে বর্তমান আওয়ামী লীগ শাসনের বলতে পারেন গতিমুখের জায়গাটা হচ্ছে এটা। আর আপনি যে দেশের প্রধান বিচারপতিকে দুর্নীতির জন্য তাকে ফিজিক্যালি হেনস্থা করে তাকে দেশ ছাড়তে হয়, সেনাবাহিনীর প্রধানকে দুর্নীতিতে অভিযুক্ত হতে হয়, পুলিশ প্রধানকে দুর্নীতির জন্য অভিযুক্ত হতে হয়, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তো সেখানে সরকারের অবস্থা কি? আপনারা কি ধোয়া তুলসী পাতা? আপনারা কি এর বাইরে? আপনারা এটা নাগরিক হিসাবে এই প্রশ্ন তোলা এখন প্রতিদিন, প্রতি মুহূর্তের এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এখন এটা। ফলে এই সরকার, ফলে যেটা বলেছি, প্রতিনিয়ত এর একটা মিথ্যার বাজার, একটা মিথ্যার প্রচার আমরা দেখছি যে তারা দুর্নীতির বিরুদ্ধে। ফলে বাস্তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলাদেশটাকে একটা লুটের বাজারে পরিণত করতে যে পুরো দেশটাকে কোন দিকে এর গতিমুখ, কোন দিকে এর গতিমুখ হচ্ছে দেশটাকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া।
গতিমুখ হচ্ছে আফ্রিকার অনেকগুলো ফেইল স্টেটের মতন, ব্যর্থ রাষ্ট্রের মতন বাংলাদেশটাকে একটা অকার্যকর, একটা নৈরাজ্যের দিকে, একটা ভ্রাতৃঘাতী, একটা প্রায় বলতে পারেন একটা অভ্যন্তরীণ এক ধরনের গৃহযুদ্ধ পরিস্থিতির দিকে দেশটাকে এখন তারা নিয়ে যাচ্ছে। সরকারের অপরাধটা হচ্ছে এইখানে আর কি। এবং এটা করতে যেয়ে ইতিমধ্যে গতকালকে আমরা বলেছি গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ থেকে, এই সরকার এখন আর বাংলাদেশের জনগণের কোনো অংশের প্রতিনিধিত্ব আর তারা করছে না। বাংলাদেশে ভারতীয় স্বার্থের, ভারতীয় রাজনৈতিক স্বার্থের, বাণিজ্যিক স্বার্থের, অর্থনৈতিক স্বার্থের এবং জিওপলিটিক্যাল যে ইন্টারেস্ট বাংলাদেশকে কেন্দ্র করে, সেই স্বার্থের প্রধান প্রতিনিধি বর্তমান সরকার। সেজন্য এই সরকারের কাছে বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু নিরাপদ নেই। গতকালকে আমরা বলেছি প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন, চীন সফরের আগেই দিল্লি থেকে নরেন্দ্র মোদীর কাছে আগে তাকে চীন সফরের ভিসা আগে তাকে সেখানে গ্রহণ করতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের, এর চেয়ে লজ্জার একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে এটা কি আর কিছু আছে? আমি যেটা বলে কথাটা শেষ করি, সেটা হলো যে জালালউদ্দিন রুমির একটা খুব বিখ্যাত কথা, যে সারাটাও যে জানেন বিখ্যাত কবি এবং দার্শনিক, বলল নিজের মুখের ময়লা পরিষ্কার না করে সারা জীবনটা কেবল আয়নার ময়লাই পরিষ্কার করতে আমার সময় গেছে। এই সরকার এখন তারা যেগুলো করছে নিজের মুখের ময়লা পরিষ্কার করছে না, একটা মিডিয়ার একটা চমক, একটা ক্যামোফ্লেক্স তৈরি করবার জন্য কিছু খেলা আমরা দেখছি, কিছু চমক তৈরি করবার জন্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে গ্রহণ করছেন। প্রধান অপরাধী, প্রধান দুর্নীতি এই সরকার, সরকারি দল, সংসদের ভেতরে বাইরে আকণ্ঠ এদেরকে এখন পুরোপুরি গিলে ফেলেছে। ফলে বাংলাদেশটাকে এখন তারা জিম্মি করে ফেলেছে। শেষ যেটা বলি, প্রাচীন লোকেরা বলতেন যে ব্যক্তি একসাথে দুটো খরগোশ ধরতে চায় সে আসলে কোনো একটা খরগোশও সে ধরতে পারে না। প্রধানমন্ত্রী এতই বুদ্ধিমান তার সরকার, তিনি একসাথে ভারত এবং চীনের এই দুই খরগোশকে ধরবার একটা তিনি খেলায় এখন তিনি যুক্ত হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে তার এই অতি চালাকির কারণের জন্য বাস্তবে সম্ভবত তিনি কোনো খরগোশকেই তিনি ধরতে পারবেন না। বাংলাদেশকে নতুন বিপদে ফেলবেন, নতুন বিপর্যয়ের মধ্যে ফেলবেন। গণতন্ত্র মঞ্চ, বিএনপি বিরোধী দলগুলো আমরা স্বেচ্ছাচারিতার কাছে কখনো আমরা আত্মসমর্পণ করব না, কখনো বাংলাদেশকে তাদের কাছে কখনো নথি স্বীকার আগেও করেনি, এখনো করবে না। আন্দোলনকে আমরা পুনর্গঠন করছি অচিরেই। একটু আগে নাজমুল হক প্রধান এখানে চমৎকার করে বললেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিরোধী দল রাজপথে তারা ঘুরে দাঁড়াবেন, কর্মসূচি দেবেন। যে জনগণ অচিরেই অবিলম্বে এখনই পরিবর্তন দেখতে চায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য নতুন একটা জাগরণ, সেই পথে বাংলাদেশটা যাবে। শেষ পর্যন্ত সেই লড়াইটাকে আমরা এগিয়ে নেব। আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই সমস্ত কাহিনী বললেই অনেক সময় লাগবে, অনেক পৃষ্ঠা চলে যাবে। কম্প্রিহেন্সিভ কিন্তু চমৎকার বলেছেন, বোঝা গেছে। যে দাম দিয়েছেন আবার যে রাষ্ট্রের গতিমুখ, শব্দটা আমার কাছে একটু কঠিন অবশ্য। কঠিন মানে গতিমুখ বিষয়টা বলতে কি বোঝায়? যেমন ধরেন ছোটোবেলায় আমি শুনতাম, আমার বাড়ি বগুড়ো, একটা পুকুরে গোসল করতাম, প্রায় সবাই বলতো মাছ পুকুরে যাবে না, ওইখানে কিন্তু গজার মাছ আছে। এই গজার মাছটা কি অন্যান্য মাছ খেয়ে ফেলে, তার বিরাট হাড়, মানে হাঙ্গর যেমন হয় না, হাঙ্গরের হাড় যদি না চান তাহলে 3 বার এরকম করে ভণ্ডামি করে গায়ের জোরে ক্ষমতা দখল করলেন কেন? আপনি তো বঙ্গবন্ধুর কন্যা আছেনই, কিন্তু সেইটা নয়, তারা মুখটা বেদান করে থাকে, একদম বিশাল একটা মুখ, সব কিছু খেয়ে ফেলতে যায়। এই জন্য ব্যাংক খায়, এই জন্য ইন্স্যুরেন্স খায়, এই জন্য আপনার শেয়ার মার্কেট খায়, এই জন্যে ওই যে গ্রামের মধ্যে বলে না বাঁশ ঝাড় খায়, জমি খায়, ধান পাট যাই পায়। আওয়ামী লীগ এখন সব জায়গায় সব কিছু খেয়ে ফেলছে। মানে খুব বেশি করে ব্যাখ্যা করবার দরকার নেই, এইটুকু বললেই আমি মনে করি বিষয়টা বোঝা যায় যে কতখানি সর্বগ্রাসী এটা হতে পারে। যে আমাদের রিজার্ভ এখন ইজ অলমোস্ট, মানে এটা কোনো ওয়ার্কেবল রিজার্ভই নাই।
আমরা আমাদের খুব নেসেসারি যে সমস্ত বিষয়, ধরেন ওষুধ তৈরি করবার যে ম্যাটেরিয়াল, সেগুলো ইম্পোর্ট করবো, যে সেই ইম্পোর্ট ফাইন্যান্স করবার টাকা আমাদের কাছে নাই। আমাদের এলসিগুলো চলে না, ব্যাংকে চেক দিলে ঠিকমতো পেমেন্ট দেয় না, 2 দিন 3 দিন দেরি করে, এবং আরও অন্যান্য অর্থনৈতিক যে সমস্ত সংকট, সেগুলো সম্পর্কে আপনারা জানেন। বিনিয়োগ তো নাই, চাকরিও নেই। হ্যাঁ, চাকরি আছে, খালি পুলিশ টুলিশের মধ্যে চাকরি হয়, বাকি কোথাও চাকরি হয় না। দেশি কিংবা বিদেশি কোনো বিনিয়োগ নাই। এটা একটা নিশ্চয়ীকরণের প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এখন শেখ হাসিনা এই যে বললো না, মোদির থেকে পারমিশন নিয়ে ওইদিকে যাচ্ছে, হ্যাঁ এরকম করে তো বলাই যায়, কিন্তু তার চেয়ে বড় জিনিস কি হয় না, অনেক সময় গরিব আত্মীয় যদি বলে যে আমাকে কিছু টাকা দাও, এই ওই, তুই তো শোধ দিতে পারবি না, 1000টা কাহিনী বলে কনভিন্স করবার জন্যে। এখন তাদের সবচাইতে বড় বন্ধু ভারত, তার তো টাকা দিতে পারবে না। টাকা কে দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র টাকা দেওয়ার জন্য তার প্রক্রিয়া অনেক লম্বা। আজকে চাইলে 6 মাস 1 বছর পরে হয়তো পাবেন, কিন্তু চায়না, রাশিয়া, এই সমস্ত দেশ সিঙ্গল হ্যান্ডেড ডিসিশন করতে পারে। অতএব তারা চেয়েছে তার কাছে টাকা। আর ইন্ডিয়াকে তো সেটা বোঝাবে, আমি তোমার সাথেই আছি, আত্মার সম্পর্ক আমার তোমার সাথে, কিন্তু অর্থের সম্পর্ক ওদের সাথে না করলে তুমি তো টাকা দিতে পারছো না। অতএব 20 বিলিয়ন ইউয়ান চেয়েছে, মানে ইকুয়াল টু $5 বিলিয়ন। এইটা একটা সমস্যার মধ্যে পড়ে গেছে যে টাকাটা দেবে কি চায় না, চায় না, দিতে চায় যদি ইউয়ানে নেওয়া হয়। এখন ইউয়ানে নেওয়া মানেই হচ্ছে ইউয়ান গেট স্ট্রঙ্গার ইন দি ইন্টারন্যাশনাল কারেন্সি বাস্কেট। মানে 4টা ইন্টারন্যাশনাল কারেন্সির মধ্যে এখন রুবেল বলেন আর ইয়ান বলেন, রিং মানে এই চাইনিজ কারেন্সি বলেন, এইটা ডলারের সাথে কম্পিটিশন করবার মতো নয়। কিন্তু বাংলাদেশ যদি তার সাথে এরকম একটা চুক্তিতে যুক্ত হয়, তখন একটা বড় ধরনের স্পেস তাদের তৈরি হয়। তারা মনে করছে যে না, এরকম দেওয়া যাবে না, আমেরিকা এই জায়গায় বাধা দিচ্ছে, ইন্ডিয়ারও আপত্তি আছে। আমি গতকাল সম্ভবত বলেছিলাম বা আগে কোথাও বলেছিলাম যে বাংলাদেশ সরকার এখন চীন ভারতের এই দ্বৈরথে পড়েছে। আমি আবার শব্দটা বলি, আমি বলছি দ্বৈরথে পড়েছে, দৌরাত্ম্য নাই। কেউ কেউ এরকম বলেছেন, মানে 2 দিক থেকে রশি টানাটানিতে, যার কোমরের মধ্যে রশি বাঁধা আছে তার তো কোমর ভেঙে যাওয়ার অবস্থা। বাংলাদেশে এখন এক্স্যাক্টলি এই অবস্থা। আমি আবারও বলছি, প্রধানের কথাটা কিন্তু ঠিক। আমরা যদি তাড়াতাড়ি করে পথে না বেরোতে পারি, মানে আন্দোলনের ফর্মে, তাহলে হবে কি, ইন্টারন্যাশনাল কমিটিগুলো মনে করে, যেমন এবার অনেকেই মনে করেন চায়না কি টাকা দেবে, কি মনে করেন আপনারা? আমার কাছে মনে হয় যে চায়নাই বলেন, রাশিয়াই বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তারা কিন্তু কোনো নীতি দিয়ে চলে না। তাদের প্রধান বিষয়টা হচ্ছে তাদের দেশের স্বার্থ কীরকম করে রক্ষিত হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যদি তাদের প্রতিযোগিতার বিষয় থাকে, সেইখানে তারা নিজেদেরকে কতখানি কর্তৃত্বের জায়গায় রাখতে পারবে। অতএব এইরকম হয়তো চায়না করতে চাইবে না যে ওকে টাকা না দিয়ে ফিরে দিলাম আর বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে গেল, সেটা তার জন্য মুশকিল। চায়না নিশ্চয়ই চায় না, চায়না নিশ্চয়ই চায় না যে এরকম করে একটা রেলওয়ে ট্রানজিট দেওয়া হোক বা করিডোর দেওয়া হোক। তো সেইটার জন্যও তার একটা চাপ দিতে হবে, তার ইনস্ট্রুমেন্ট কী। অতএব গভর্নমেন্ট সেই রকম জায়গায় একটা রেসপাইট বা নিঃশ্বাস নেবার মতো একটা জায়গার চেষ্টা করছে। দেখা যাক চীনের সফর কতখানি সফল হয়। তবে এটা ঠিক, ক্রাইসিসটা সামগ্রিকভাবে এই সরকার কাটাতে পারবে না। হয় কি, ওই যে লুট যখন করতে থাকে তখন নিজের সম্পত্তি খেয়ে ফেলে, নিজের ব্যাংক যদি নিজে লুট করে দেন, তারপরে আপনি জাতীয় অর্থনীতির যে ব্লাড সাপ্লাই লাইন, সেটাই তো বন্ধ করে দেন। আমাদের এখন এক্স্যাক্টলি সেই অবস্থা হয়েছে। তার ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে যে সংকট পড়েছে, সেই সংকট থেকে বেরোয়ার জন্য সরকারের আর কোনো পথ খোলা নেই আমি মনে করি। এই জন্য আমি বলবো, আমি মাঝে মাঝে এরকম ভাবি এবং বলিও, 7 জানুয়ারির পরে আমাদের জনগণের মধ্যে ধারণা হয়েছে পারল না অপোজিশন,
মানে আমরা কিন্তু বলছি যে আমরা তো জিতেছি, কারণ ভোট তো মানুষ দেয়নি, কিন্তু আমরা শুধু ভোট বর্জনের আন্দোলন করিনি। এরকম করে বলার মধ্যে নিজেদের একটা আত্মপ্রসাদ পাওয়ার চেষ্টা থাকতে পারে, কিন্তু আমরা চাইছিলাম সরকারের পতন ঘটাবো, তার জায়গায় একটা অন্তর্বর্তী সরকার করব এবং তার অধীনে নির্বাচন হবে। এটার কিছুই হয়নি, ফলে মানুষ তো ভাবতেই পারে। কিন্তু এও ঠিক, যখন ওবায়দুল কাদের বলেছিলেন তোমরা কোথায় জিতে, তোমরা তো ভোটই করনি, আমরাই জিতেছি, কিন্তু আজকে বলা যায় ওরাও জেতেনি। যদি জিততই তাহলে এত বড় সংকটের মধ্যে পড়বে কেন? যদি জিততই তাহলে নিজের ভেতরের এত সমস্ত অন্যায় দুর্নীতি আমাদের মধ্যে আবার বলছে যে উনি আসলে এইগুলো করে নিজের ইমেজটা একটা ক্লিন করে তারপরে ভোটের দিকে যাবে, সেই চেষ্টা করছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই যে এরকম করে সমস্ত বিষয়গুলো উন্মোচিত হলো, এটা কিভাবে হলো? আমি দেখেছি, আমার মনে আছে, ধরেন 5-6 বছর আগে আমাদের খুবই প্রাজ্ঞ রাজনৈতিক নেতারা বলতেন হ্যাঁ দেশে উন্নয়ন করেছেন, সেটা ঠিক, কিন্তু গণতন্ত্র তো দেননি। মানে আমি তখন তাদের তুলনায় জুনিয়র ছিলাম, কিন্তু তারপরে আমি যেখানে যেখানে পেরেছি বলেছি। আমি আজকে আবার আপনাদের কাছে বলি, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের মানে ডেফিনেশনটাই আমরা কনফিউজ করে ফেলেছি। এখন পৃথিবীতে কয়েকটা ফ্লাইওভার, কয়েকটা বড় বড় স্থাপনা চাকচিক্য উন্নয়ন নয়। উন্নয়ন মানেই হচ্ছে এটা একটা সাযুজ্য আনবে, একটা সাম্য আনবে, এটা একটা কালেকটিভ জিনিস হবে, যেটা এই গভর্নমেন্টের নাই। এখন 100 কোটিপতি জায়গায় যদি 1000 কোটিপতি হয়, তা দেখে কেউ বলতে পারে যে হ্যাঁ দেশ তো অনেক উন্নতি হয়েছে, কিন্তু পাশে বল প্রয়োগ করতে পারে যারা যেখানে যেভাবে আর্থিক কিংবা শারীরিক, তাদের সবাইকে মদত দেবে, বলবে তুমি আমাকে রাখো আমি তোমাকে দেখব। সেই কারণেই এখন বেনজির আসলে কোথায় তা আমরা জানতে পারি না। বেনজির কোনো ইমিগ্রেশন দিয়ে পার হয়েছেন তার কোনো ডকুমেন্ট আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। সেই একই কারণে আমি মাঝে মাঝে বলি, ব্যক্তিগত কিন্তু চান্স পেলে ছাড়বো কেন? 10 বছর ধরে আমার পাসপোর্ট দেয় না, কিন্তু কত বক্তৃতা আমি সহ অনেকে করলেন, বেনজির আজিজের পাসপোর্ট জব্দ করো, সেই পাসপোর্ট তারা জব্দ করবে না। এবং কত নির্লজ্জভাবে বলে তাদের উপর তো কোনো নিষেধাজ্ঞা ছিল না বিদেশ ভ্রমণের। তো নিষেধাজ্ঞা কি মেজর হাফিজে ছিল? তাকে যে 2বার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিলেন। বিএনপির আরও নেতারা যারা করে, আমরাও যখন বিদেশ যাই, যাবার কোনো সুযোগ পাই যদি, এবং এই যা ইচ্ছা তাই করবার পরের পজিশনটা হচ্ছে তারা নিজেদেরকে কনসলিডেট করতে পারছে না। আন্দোলনে নামবো আমরা জানি না, আমরা আন্দোলনের সূত্রগুলো সবাই বুঝতে পারছি কিনা সে সম্পর্কেও মাঝে মাঝে আবার প্রশ্ন হয়। যেখানে জাতি দাবি করছে সর্বব্যাপক ঐক্য, সেখানে আমি দেখছি অনেকেই ধীরে ধীরে নিজেদেরকে সিঙ্গল আউট করে ফেলছে। আগে একটা জোট ছিল, জোট নাই। আগে একটা যুগপথ ছিল, প্রায় সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেন ভাই যুগপথের খবর কি? আমি কি বলবো বলেন, আমি খবর নেই। মানে সাধারণত রাজনৈতিক নেতারা এরকম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে না, কিন্তু নাই তো নাই, আমি কি বানিয়ে বানিয়ে বলবো কিছু? এখন পর্যন্ত যুগপথ নাই। আবার কি হবে? হতে পারে, কারণ এই কথা সত্যি, এই দুঃশাসন আরো এমন করে চেপে বসবে, যদি কেউ মনে করেন সিঙ্গুলারলি কেউ পারবেন না। যদি পারতেন তাহলে 15 বছর লাগতো না। যদি পারতেন তাহলে অনেক আগে অনেকভাবে এরকম করে সরকারটা চেপেই বসতে পারতো না। এখন ধীরে ধীরে তাদের মানি পাওয়ার বেড়েছে, কিন্তু আমি বলি এই মানি পাওয়ার লুটের টাকা তাদের পলিটিক্যাল পাওয়ারকে কোনোভাবেই কনসলিডেট করে নেই। এই জন্যে আমি মনে করি যে রাষ্ট্রের গতিমুখ, মানে রাষ্ট্র যদি বলেন তাহলে সেটা একটা অনেক বড় টার্ম হয়ে যায়। তো রাষ্ট্রের মধ্যে আমরাও জড়িত হই, রাষ্ট্রের মধ্যে সমগ্র জনগণের স্বার্থের প্রশ্নে জড়িত হয়। রাষ্ট্রের গতিমুখ সবসময় কল্যাণের দিকে হবে, তাই স্বাভাবিক। কিন্তু যদি বলেন যেই রাষ্ট্রকে এই আওয়ামী লীগের লুটেরা সরকার চালায়, তাদের গতিমুখ কোন দিকে? আমি মনে করি এটা সেই দিকে যেরকম বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, সেই রকম করে আওয়ামী লীগের মতো হাঙ্গর তার নিজের যত ক্রনিজ আছে ছোট ছোট মাঝারি, এগুলো খেতে খেতে নিজেরা নিঃশেষ হয়ে যাবে। আমরা চুপচাপ করে বসে থাকবো সেরকম নয়। আমি মনে করি এর মধ্যেও আমরা যদি আন্দোলন করি, ব্যাপারটা ত্বরান্বিত হবে এবং আমাদের বিজয়ের সম্ভাবনা আছে। কারণ মাফ করবে, বিজয়ের সম্ভাবনা বললে কেমন মনে যেন সম্ভাবনা নাইও নাকি, এরকম বলছি না। আমি বলছি যারা মনে করেন যে কই পারলেন না, তো তাদের জন্য আমি বলি কাল পারিনি কিন্তু আজকে পারবো,
আজ যদি না পারি তাহলে কালকে পারবো, কারণ গতকালের চাইতে আজকে তাদের জন্য দিন খারাপ, আগামীকাল আরও খারাপ, কিন্তু আমাদের জন্য দিন এর চাইতে বেশি খারাপ হয়নি, আমাদের জন্য দিন 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 ভালো হচ্ছে, যেটা প্রগতির পথে আমাদেরকে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন। আর এই সুন্দর একটা সেমিনার করবার জন্য আমি গণসংহতি আন্দোলনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।